সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দেব হাতে থাকা সংবাদ শিরোনাম। গত 24 ঘন্টায় 960 সেনা, 27 ড্রোন সহ ব্যাপক ক্ষয়ক্ষতি ইউক্রেনের। এরপর জানাবো ইসরায়েলি হামলায় আরো 48 ফিলিস্তিনি নিহত। আরও জানিয়ে দিব অক্সফোর্ডের চ্যান্সেলর পদে আবেদনপত্র জমা দিলেন ইমরান খান। তারপরেই জানাবো ইসরায়েল ছেড়ে পালিয়েছে 10 লাখ ইহুদি। আর সর্বশেষ জানাবো সমাজতান্ত্রিক পাগল কমলা মন্তব্য ট্রাম্পের। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। গত 24 ঘন্টায় 960 সেনা সহ 27টি ড্রোন ব্যাপক ক্ষয়ক্ষতি ইউক্রেনের। রাশিয়ান বাহিনীর প্রবল আক্রমণের মুখে বিগত 24 ঘন্টায় 7টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, 27টি ড্রোন ও 960 জন সেনা সহ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইউক্রেনের। রোববার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়টি জানিয়েছে রুশ বিমান প্রতিরক্ষা ইউনিট বিগত 24 ঘন্টার মধ্যে ইউক্রেনের মার্কিন নির্মিত 7টি হাইমার্স মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, ফ্রান্সের উৎপাদিত একটি বিশাল ধ্বংসযোগ্য সৃষ্টিকারী বোমা এবং 11টি বিশেষ সামরিক ড্রোন সহ 27টি ড্রোন ভূপাতিত করেছে। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে রাশিয়ান বাহিনী সব মিলিয়ে 639টি ইউক্রেনীয় যুদ্ধ বিমান, 282টি হেলিকপ্টার, 30,112টি মানুষ্যবিহীন ড্রোন, 575টি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, 17,320টি ট্যাঙ্ক এবং অন্যান্য সাজোয়া যুদ্ধযান, 1,411টি মাল্টিপল রকেট লঞ্চার, 13,049টি বিশেষ ফিল্ড আর্টিলারি এবং 49টি মোটরযান ধ্বংস করেছে। বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী ব্যাটল গ্রুপ সাউথ এলাকায় রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধে গত 24 ঘন্টায় 420 জন সৈন্য, 2টি ফিল্ড ডিপো এবং একটি জ্বালানি সরবরাহ ডিপো হারিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ব্যাটল গ্রুপ সাউথে থাকা তাদের ইউনিটগুলো কৌশলগত অবস্থানে উন্নতি করেছে এবং 24তম যান্ত্রিক 5ম অ্যাসল্ট ব্রিগেডের এবং দোনেৎস্ক পিপলস রিপাবলিকের চাশোভিয়ার, ইস্টুপোস্কি এবং প্রেটটেকিনের বসতিগুলোর কাছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর 24তম অ্যাসল্ট ব্যাটালিয়নের জনশক্তি এবং সরঞ্জামের ব্যাপক ক্ষতি সাধন করেছে। এ সময়ে ইউক্রেনের সশস্ত্র বাহিনী 420 জন সৈন্য হারিয়েছে এবং তাদের গোলাবারুদের 2টি ফিল্ড ডিপো এবং একটি জ্বালানি সরবরাহ ডিপো ধ্বংস হয়েছে। রুশ মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার ব্যাটল গ্রুপ ইস্টের ইউনিটগুলো তাদের অগ্রভাগের অবস্থানের উন্নতি করেছে এবং 24 ঘন্টায় শত্রুর 2টি ব্রিগেডের জনশক্তি এবং সরঞ্জামের ক্ষতি করেছে। তারা ইউক্রেনীয় সেনাবাহিনীর 100 সৈন্যকে হত্যা করেছে এবং একটি ট্যাঙ্ক ধ্বংস করেছে। অন্যদিকে আরেক বিবৃতিতে বলা হয়েছে ব্যাটল গ্রুপ পশ্চিম এলাকায় রুশ বাহিনীর আক্রমণে 24 ঘন্টায় ইউক্রেনের 440 জন সেনা নিহত হয়েছে। রুশ মন্ত্রণালয় জানিয়েছে তাদের পশ্চিম ব্যাটল গ্রুপে ইউনিটগুলো আরও অনুকূল অবস্থান নিয়েছে এবং ইউক্রেনীয় সেনাবাহিনীর 14, 30, 67 এবং 440তম যান্ত্রিক ব্রিগেড এবং পেট্রোপাভলোভকা, তভায়েভকা, নেপোপ্লালোভকা ও থেভাইকা এলাকায় বসতিগুলোর কাছে 117তম আঞ্চলিক প্রতিরক্ষা ব্রিগেডের ক্ষতি সাধন করেছে। এছাড়া লুগানস্ক পিপুলস রিপাবলিক এবং টোরস্কয় এলাকায় 241তম আঞ্চলিক প্রতিরক্ষা ব্রিগেডের আক্রমণকারী গোষ্ঠীর পাল্টা আক্রমণে ইউক্রেনের 440 জন সেনা নিহত, একটি পদাতিক যুদ্ধযান সহ 7টি যান ধ্বংস হয়েছে। এদিকে ইসরায়েলি হামলায় আরও 48 ফিলিস্তিনি নিহত। গত 24 ঘন্টায় গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 48 ফিলিস্তিনি নিহত হয়েছে। আল জাজিরা জানায় রোববার গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান ও কামানের হামলায় অর্ধশতের কাছাকাছি ফিলিস্তিনি নিহত হয়েছে। এই নিয়ে গত বছরের 7 অক্টোবর থেকে এই পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 40,099 জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন 92,609 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘন্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা বর্ষণে দেইর আল বালায় একই পরিবারের 8 সদস্য সহ অন্তত 25 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গাজার উত্তরে অবস্থিত জাবালিয়া ক্যাম্পের আল হোজা স্ট্রিটের একটি অ্যাপার্টমেন্টে বোমা হামলায় 4 জন নিহত এবং 19 জন আহত হয়। ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার দক্ষিণে অবস্থিত খান ইউনুসের পূর্বে আফশান আল কাবিরার একটি বাড়িকেও লক্ষ্যবস্তু করেছে, যাতে 4 ফিলিস্তিনি নিহত এবং কমপক্ষে 6 জন আহত হয়েছে। এদিকে গাজা যুদ্ধবিরতি প্রসঙ্গে হামাসের সিনিয়র কর্মকর্তা উসামা হামদাদ আল জাজিরাকে বলেছেন ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুই যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির প্রধান বাধা হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন। অন্যদিকে নেতানিয়াহুকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করছে হাজার হাজার সরকার বিরোধী বিক্ষোভকারী। এদিন তেল আবিব এবং অন্যান্য শহরের রাস্তায় বিক্ষোভ করতেও দেখা যায় তাদের। এদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খান। রোববার তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই এর পক্ষ থেকে এই সব তথ্য জানানো হয়। এদিন পিটিআই নেতা জুলফিকার বুখারী এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে বলেছেন ইমরান খানের নির্দেশ অনুযায়ী অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর নির্বাচন 2024-এ তার আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। আমরা একটি ঐতিহাসিক প্রচারণার জন্য সবার সমর্থন প্রত্যাশা করছি। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক
ছাত্র। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার তারকা 1972 সালে অক্সফোর্ডের কেবেল কলেজের অর্থনীতি এবং রাজনৈতিক বিষয়ে অধ্যয়ন করেন। তিনি বিশ্ববিদ্যালয়টির ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন। তিনি 2005 থেকে 2014 সাল পর্যন্ত যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি বর্তমানে উত্তর পূর্ব গ্যারিসন শহর রাওয়ালপিন্ডির একটি কারাগারে বন্দী আছেন। দুর্নীতি থেকে সহিংসতায় উস্কানি দেওয়া সহ একাধিক মামলায় আটকে রাখা হয়েছে তাকে। মামলাগুলোর দুটিতে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তৃতীয়টি আদালত স্থগিত করেছে, যদিও পিটিআই এর প্রতিষ্ঠাতা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। 72 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী তার 5 বছর মেয়াদ শেষ হবার 1 বছরেরও বেশি সময় আগেই 2022 সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। এরপর থেকেই কারাবন্দী করে রাখা হয় তাকে। টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, 80 বছর বয়সী লর্ড প্যাটনের পদত্যাগের পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদটি শূন্য হয়ে যায়। তিনি দীর্ঘ 21 বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করেছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির চ্যান্সেলর পদকে একটি আনুষ্ঠানিক প্রধান হিসেবেই বর্ণনা করেন। সাধারণত আজীবনের জন্য একজন বিশিষ্ট ব্যক্তিকেই তারা এই পদে নির্বাচিত করেন, যিনি বিশ্ববিদ্যালয়টির প্রধান অনুষ্ঠানে সভাপতিত্ব করে থাকেন। এদিকে প্রতিষ্ঠানটির নতুন চ্যান্সেলর নির্বাচক প্রক্রিয়ায় প্রথমবারের মতো অনলাইন পরিচালিত হবে বলেও জানিয়েছে অক্সফোর্ড কর্তৃপক্ষ। যে প্রক্রিয়ায় লড়তে যাচ্ছেন এই পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির সমাবর্তনে অংশ নেওয়া 3.5 লাখ সাবেক শিক্ষার্থী। এদিকে ইসরায়েল ছেড়ে পালিয়েছে 10 লাখ ইহুদি। ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, গত বছরের 7 অক্টোবর গাজা উপত্যকা থেকে চালানো আল আকসা অভিযানের পর ইসরায়েল ও অধিকৃত ভূখণ্ড থেকে 10 লাখ ইহুদি পালিয়ে গেছে। সম্প্রতি ইসরায়েলি চ্যানেল 12 এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যেসব দেশ থেকে এসব ইহুদি ইসরায়েল ও ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে এসেছিল তারা আবার সেই সব দেশেই ফিরে গেছে। বিশেষ করে ইউরোপ ও আমেরিকার নাগরিকেরা ইসরায়েল ছেড়েছে। এদিকে সেন্টার ফর জিউস ইম্প্যাক্ট নামের একটি সংস্থা এক জরিপ প্রতিবেদনে জানিয়েছে, শতকরা 29% ইহুদি ইসরায়েল ছাড়ার চিন্তা করছে এবং 71% ইহুদি আগামী দিনগুলোতে ইসরায়েলে সুন্দর জীবনযাপনের ব্যাপারে আশাবাদী নয়। সেন্টার ফর জিউস ইম্প্যাক্টের জরিপ ফলাফলের উপর ভিত্তি করে চ্যানেল 12 জানিয়েছে, শতকরা 50% ইহুদি অপারেশন আল আকসা স্টর্মে আহত হয়েছেন অথবা আহত এমন কাউকে চেনেন জানেন। এই সমীক্ষায় দেখা গেছে, শতকরা 84% ইহুদি ইসরায়েল সরকারের কূটনীতিতে সন্তুষ্ট নন। এছাড়া জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে 69% ইহুদি বিশ্বজুড়ে ইসরায়েলের বিরোধিতাকে সামরিক হুমকির মতো বিপজ্জনক বলে মনে করেন। এদিকে সমাজতান্ত্রিক পাগল কমলা, বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রচার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে ডেমোক্রেটিক এবং রিপাবলিকান প্রার্থীরা। এরই মধ্যে দুই পক্ষের প্রার্থীদের বাকযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা। একের পর এক ছুটছেন সমালোচনার তীর। নতুন করে আবারও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে ব্যক্তিগত আক্রমণ করলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শনিবার দেশটির পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী সমাবেশে কমলাকে সমাজতান্ত্রিক পাগল বলে কটাক্ষ করেছেন তিনি। রোববার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্যই। শনিবার পেনসিলভেনিয়ার উইলক্স বেরিতে নির্বাচনী সমাবেশে যান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ সময় কমলাকে ব্যক্তিগত আক্রমণ করে বলেছেন, বাইডেনের চেয়ে কমলাকে নির্বাচনে হারানো সহজ হবে, কারণ তিনি একজন সমাজতান্ত্রিক পাগল। তার হাসিও পাগলের মতো। এখানেই থামেননি ট্রাম্প, আরও বলেছেন, কমলা যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবেন, অর্থনীতিকে ভেঙে ফেলবেন, যতটা না এখন রয়েছে। এছাড়া কমলাকে কটাক্ষ করে নিজেকে বেশি সুন্দর বলেও দাবি করেছেন মার্কিন সাবেক এই প্রেসিডেন্ট। টাইম ম্যাগাজিনে সর্বশেষ প্রচ্ছদে কমলার ছবি ছাপা হয়। সেটা নিয়েও বিদ্রুপ করে বলেছেন, আমি দেখতে তার চেয়ে কোনো অংশে খারাপ নয়, তার থেকে অনেক ভালো। তবে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, এভাবে কমলাকে ব্যক্তিগত আক্রমণ করতে থাকলে বিপদে পড়বেন ট্রাম্প। বিশেষ করে মধ্যপন্থী ভোটারদের কাছে ট্রাম্প বিরক্তির কারণ হতে পারেন। ওই একই দিন নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমায়া প্রচারণায় যান মিনসোটার বর্তমান গভর্নর এবং কমলা রানিং মেট টিম ওয়ালেস। এদিন কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে পার্থক্য তুলে ধরেন তিনি। ওয়ালেস বলেছেন, ট্রাম্প ক্ষমতায় এলে মধ্যবিত্তদের শাস্তি দিয়ে শিল্পপতিদের কর ফাঁকির ব্যবস্থা করে দেবেন, খর্ব করবেন স্বাধীনতা। তিনি যদি পুনরায় হোয়াইট হাউসে আসেন তাহলে যুক্তরাষ্ট্রের জন্য মোটেও ভালো হবে না। তিনি আরো বলেছেন, আপনারা যা বিশ্বাস করেন কমলাও তাই বিশ্বাস করেন। আমরা দেশের প্রতিশ্রুতিতে বিশ্বাসী, আমাদের শুধু লড়াই করতে হবে। কারণ যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট প্রায়ই বলেন, যখন আমরা লড়াই করি তখনই আমরা জিতে যাই। এদিন মধ্যবিত্তদের জন্য করকর্তন সুযোগ সৃষ্টি এবং জীবনযাত্রার খরচ কমানোর বিষয়ে কমলার প্রতিশ্রুতি পুনরাবৃত্তি করেন টিম ওয়ালেস। সোমবার শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন শুরু হবে। এর আগে শুক্রবার উত্তর ক্যারোলিনায় একটি সমাবেশে অর্থনীতি বিষয়ে পরিকল্পনাও তুলে ধরেন কমলা। ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে এদিন প্রথমবার অর্থনৈতিক কেন্দ্রিক বক্তৃতায় শিশুসহ পরিবারের জন্য $6,000 একটি নতুন চাইল্ড ট্যাক্স ক্রেডিট প্রবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। শিশু আছেন এমন পরিবারের জন্য ট্যাক্স কমানোর পাশাপাশি ঔষধের দাম কমানোর ঘোষণা দিয়েছেন তিনি। বর্তমানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা কমলা 4 বছরের মধ্যে 30 লাখ নতুন আবাসন ইউনিট নির্মাণ
ও প্রথমবারের মতো ক্রেতাদের জন্য বাড়ি তৈরিকারীদের জন্য একটি ট্যাক্স প্রণোদনা দেওয়ার আহ্বানও জানিয়েছেন কমলা। ট্রাম্প এই সপ্তাহে অর্থনীতি এবং নীতিগুলোকে কেন্দ্র করে দুটি বক্তৃতা দিয়েছেন, তবে তিনি এখনও একটি বিশদ অর্থনীতি পরিকল্পনা প্রকাশ করেননি। তিনি উচ্চ মুদ্রাস্ফীতির জন্য বারবারই বাইডেন প্রশাসনের নিন্দা করেছেন, সেই সঙ্গে অবিলম্বে দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।